আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। জায়নবাদী ইসরায়েলের জন্য মূর্তিমান আতঙ্ক ছিলেন তিনি। ইসরায়েল শুরু থেকেই তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছে তাকে, কারণ ইসরায়েলের দাবি তিনি 7ই অক্টোবরের অপারেশন আল আকসা ফ্লাডের মূল মাস্টারমাইন্ড। এই অপারেশন এমন একটি ঐতিহাসিক ঘটনা যা গাজাকে আবারও বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে, আঞ্চলিক সবগুলো সমীকরণ ভেঙে দেয়। এই অসাধ্য সাধনের নেপথ্যে মূল ব্যক্তিত্ব ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ আল দেইফ। তিনি গত নভেম্বরে একটি ইসরায়েলি অভিযানে শহীদ হয়েছেন মর্মে চূড়ান্ত করেছে সংগঠনটি। গাজার মানুষের মুকুটহীন এই সম্রাটকে নিয়ে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। বৃহস্পতিবার বন্দি বিনিময়ের লাইভ সম্প্রচার নিয়ে বিশ্ব মিডিয়া যখন ব্যস্ত ছিল, ঠিক তখনই অন্য আরেকটি ভিডিও বার্তা সব মনোযোগ যেন ভিন্ন দিকে কেড়ে নেয়। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা ঘোষণা করেন যে তাদের এই সামরিক সংগঠনের চিফ অফ স্টাফ মোহাম্মদ আল দেইফ শাহাদাত বরণ করেছেন। আল কায়েদ মুহাম্মদ আদ-দাইফ আবু খালিদ কায়েদ হাইআতি আরকান কাতাইব আল কাসাম। টেলিভিশন ভাষণে আবু ওবায়দা বলেন, আমরা আমাদের মহান জনগণের কাছে আমাদের নেতা মোহাম্মদ আল দেইফের শাহাদাতের শোক প্রকাশ করছে। একই ভাষণে তিনি হামাসের সামরিক শাখার নেতৃত্বের আরও কয়েকজন সিনিয়র কমান্ডারের নিহত হবার কথাও ঘোষণা করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আল কাসামের ডেপুটি চিফ অব স্টাফ মারওয়ান ইসা, সংগঠনটির উইপন অ্যান্ড কমব্যাট সার্ভিসের কমান্ডার গাজী আবু তামা, মানব সম্পদ শাখার কমান্ডার রায়েদ সাবেত, খান ইউনিস ব্রিগেডের কমান্ডার রাফে সালামা এবং উত্তর ব্রিগেডের কমান্ডার আহমেদ আল ঘান্দুর। এছাড়া আরও বেশ কিছুদিন আগে মধ্য গভর্নরেট ব্রিগেডের কমান্ডার আইমান নুফালও শহীদ হয়েছেন বলে তিনি জানান। সাংগঠনিক নেতৃত্বের বড় ধরনের ক্ষতির পরেও আবু ওবায়দা ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের আশ্বস্ত করেছেন যে এই কমান্ডারদের আত্মত্যাগ আল কাসাম ব্রিগেডের সংকল্পকে ভাঙতে পারবে না। তিনি তার বক্তব্যে জোর দিয়ে বলেন, আমাদের মহান নেতাদের শাহাদাত আমাদের বিশাল ক্ষতি সত্ত্বেও আমাদের ব্যাটালিয়ন ও প্রতিরোধের দৃঢ়তা দুর্বল করেনি এবং করবেও না। তিনি আরও উল্লেখ করেন যে এই নেতাদের মৃত্যু কেবল প্রতিরোধকে আরও দৃঢ় করেছে এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাদের লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। প্রতিটি নেতা শহীদ হবার পর আমাদের মুজাহিদিনদের সংকল্প আরও দৃঢ় হয়েছে। আবু ওবায়দা বলেন, যুদ্ধ আরও তীব্র হয়েছে কারণ আমাদের যোদ্ধারা শত্রুর ওপর আরও বেশি ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে। আবু ওবায়দা আরও উল্লেখ করেন যে নেতৃত্বে পরিবর্তন এলেও আল আকসা ফ্লাড যুদ্ধের পুরো সময় জুড়ে কাসাম ব্রিগেড কখনও নেতৃত্ব শূন্যতার সম্মুখীন হয়নি, এমনকি এক মুহূর্তের জন্য নয়। তিনি জোর দিয়ে বলেন যে প্রতিরোধের সাংগঠনিক শক্তি ও তাদের আদর্শের প্রতি অঙ্গীকার এই ক্ষতিগুলোর মাধ্যমে দুর্বল হয়নি। আবু ওবায়দার মতে দেইফ ও অন্যান্য কমান্ডারদের শাহাদাতের ঘোষণা দেওয়া হয়েছে যথাযথ যাচাই বাছাই এবং নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করার পরই। তিনি ব্যাখ্যা করেন যে কাসাম ব্রিগেড নিশ্চিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল। সব প্রয়োজনীয় পদক্ষেপ সম্পন্ন করার পরই তারা এই ঘোষণা প্রকাশ করেছেন। তিনি তার বক্তব্য শেষ করেন এই ঘোষণা দিয়ে, একজন নেতার জায়গায় বহু নেতা উঠে আসে, আর এক শহীদের রক্তের বিনিময়ে হাজার শহীদ জন্ম নেয়। যদিও মোহাম্মদ আল দেইফের খুব কম ছবি পাওয়া যায়, তার রহস্যময় উপস্থিতি তাকে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি সশস্ত্র সংগ্রামের জীবন্ত প্রতীকে পরিণত করেছে। হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেডের প্রধান কমান্ডার হিসেবে তিনি প্রকাশ্যে খুব কমই বক্তব্য দেন এবং ধারণা করা হয় যে তিনি 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামলার প্রধান পরিকল্পনাকারী ছিলেন। মোহাম্মদ আল দেইফ, যিনি তার দলের নেতাকর্মীদের কাছে আবু খালেদ নামেও পরিচিত, তার মাত্র 3টি ছবি প্রকাশ্যে রয়েছে বলে দাবি করা হয়। একটি তার মুখমণ্ডল সহ, আরেকটি মুখোশ পরিহিত অবস্থায় এবং তৃতীয়টি ছায়াচিত্র যা হামাসের বিভিন্ন সময়ে প্রকাশিত অডিও বার্তাগুলোর সাথে ব্যবহৃত হয়। ইসরায়েলের দৃষ্টিতে দেইফকে ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানির মতো একজন উঁচুমানের সামরিক কৌশলবিদ হিসেবে দেখা হয়, তাই কাসেম সোলাইমানির মতো তাকেও জমের মতো ভয় পায় ইসরায়েল। 1965 সালে মোহাম্মদ দেইফ
গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল আল কুবাইবা গ্রামের শরণার্থী। তার পরিবারটি আর্থিকভাবে ছিল খুবই দরিদ্র। বাধ্য হয়েই তাকে তার বাবার সাথে মিলে সুতা কাটা ও গৃহসজ্জার আসবাবপত্র তৈরির কাজ করতে হয়। এছাড়া কিছুদিন মুরগির খামার করেছিলেন, আবার কিছুদিন গাড়ি চালানোর কাজও করেছেন। তার পরিবার সহ গোটা গ্রামবাসীকে 1948 সালে জোরপূর্বক বিতাড়িত করা হয়। গিবাদি ব্রিগেডের অধীনে থাকা জায়নিস্ট মিলিশিয়া বাহিনী তাদের গ্রামটি প্রায় সম্পূর্ণ ধ্বংস করে। মাত্র কয়েকটি বাড়ি এই ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পায়, যা পরবর্তীতে ইসরায়েলি বসতিতে রূপান্তরিত হয়। গ্রামটির স্থানে বর্তমানে গেআলিয়া ও কফার গেভিরোল নামক ইসরায়েলি বসতি স্থাপন করা হয়েছে, যা রেহোভট অঞ্চলে অবস্থিত। গাজা থেকে এই অঞ্চলকে টার্গেট করে প্রায় রকেট নিক্ষেপ করা হয়। সালে ইসরায়েলি বাহিনী তাকে গ্রেফতার করে এবং তিনি সেই সময় 16 মাস বন্দী ছিলেন। দেইফ ইসলামিক ইউনিভার্সিটি অব গাজা থেকে বিজ্ঞান বিষয়ে ডিগ্রি অর্জন করেন। তিনি নাট্যশিল্পেও পারদর্শী ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ে বিনোদন কমিটির প্রধান ছিলেন। তার কাছ থেকে সেই সময় দেখেছেন এমন লোকেরা দাবি করেন দেইফের মধ্যে এক ধরনের কোমল ব্যক্তিত্ব ছিল, যা বন্দী অবস্থায়ও প্রকাশ পেয়েছিল। 80-র দশকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে হওয়া ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দেইফ পরিচিত হন। তার সহপাঠীদের মাঝে তিনি তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জন্য বিশেষভাবে খ্যাত ছিলেন। প্রথম ইন্তিফাদা তথা ইন্তিফাদা আল হাসারাত শুরু হবার পর 87 সালে হামাস আন্দোলনে যোগ দেন এবং দ্রুত সময়ের মধ্যে সংগঠনের মধ্যে উচ্চ পর্যায়ে পৌঁছে যান। তিনি প্রখ্যাত বিস্ফোরক বিশেষজ্ঞ এবং দ্য ইঞ্জিনিয়ার নামে পরিচিত ইয়াহিয়া আইয়াশের কাছে প্রশিক্ষণ গ্রহণ করেন। ইসরায়েলিদের হাতে বন্দী হয়ে ইসরায়েলি কারাগারে যাবার পর তিনি সেখানে হামাসের তৎকালীন শীর্ষ নেতাদের সান্নিধ্য পেয়ে যান। সেই বন্দির সময়ে দেইফ হামাসের সামরিক শাখার শীর্ষ নেতা জাকারিয়া আশরুর বাজি এবং সালাহ শাহাদার সঙ্গে আলোচনা করে একটি সামরিক সেল প্রতিষ্ঠা করেন, যেটির উদ্দেশ্য ছিল ইসরায়েলি সেনাদের অপহরণ করা। এই সেলটি বেশ কয়েকটি অপারেশন পরিচালনা করে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল 1994 সালে ইসরায়েলি সেনা নাহশন ওয়াক্সম্যানকে অপহরণ। এই অপারেশনের পর দেইফ দখলদার বাহিনীর নজরে পড়ে যান। তাই তিনি পশ্চিম তীরে আত্মগোপনে চলে যান এবং সেখানে গিয়েও তিনি কাসসামের শাখা প্রতিষ্ঠা করেন। 2002 সালে ইসরায়েলি বিমান হামলায় কাসসাম ব্রিগেডের প্রতিষ্ঠাতা প্রধান সালাহ শেহাদেহ নিহত হওয়ার পর দেইফ তার স্থলাভিষিক্ত হন। ছায়া মানব হিসেবে পরিচিত দেইফ যখন নেতৃত্ব দেন, তখন তিনি একটি সামরিক প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করেন, যা 2005 সালে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসে এবং তার নেতৃত্বে কাতাইব কাসাম বেশ কিছু সফলতা অর্জন করে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন। তারা প্রথমে কয়েক কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন করেছিল, পরে এমন একটি পর্যায়ে পৌঁছায় যেখানে তারা দখলীকৃত শহরগুলোর দক্ষিণ প্রান্ত থেকে উত্তর পর্যন্ত টার্গেট করতেও সক্ষম হয়। এছাড়া আরও অন্যান্য ক্ষেত্রেও তিনি উন্নয়ন কার্যক্রমের তত্ত্বাবধান করেছেন। বিশেষ করে গাজার টানেল খনন ও উন্নয়ন এবং ড্রোন প্রযুক্তি উন্নয়নের প্রকল্পে তার অবদান অনস্বীকার্য। তাছাড়া তার নেতৃত্বে আল কাসসাম অন্যান্য অস্ত্রের উন্নয়নেও সফলতা অর্জন করে, যেমন ইয়াসিন 105 অ্যান্টি ট্যাঙ্ক রকেট লঞ্চার, যা এবারের যুদ্ধের মূল আকর্ষণ ছিল। এই রকেট দিয়ে ইসরায়েলিদের অনেকগুলো ব্যয়বহুল মার্কাভা ট্যাঙ্ক ধ্বংসেও সফলতা পায় কাসসাম। এর বাইরে দেইফ সাইবার ইউনিটও প্রতিষ্ঠা করেন। ইসরায়েল মোহাম্মদ আল দেইফকে অসংখ্য ইসরায়েলি সেনার মৃত্যুর জন্য দায়ী মনে করে। তাদের ধারণা, ইসরায়েলের বিরুদ্ধে অনেকগুলো সামরিক অভিযানের মূল পরিকল্পনাকারী ছিলেন এই দেইফ। তাই ইসরায়েল তাকে 5 বার হত্যার চেষ্টা করে, তবে প্রতিবারই ব্যর্থ হয়। এই হত্যা প্রয়াসগুলো চালানো হয় 2001, 2002, 2003, 2006, 2014 এবং 2021 সালে। এর মধ্যে 21 সালে তাকে 2টি পৃথক হামলায় হত্যা চেষ্টা করা হয়। 2002 সালের হত্যা চেষ্টাটি ছিল সবচেয়ে কঠিন। 2014 সালে ইসরায়েলি হামলায় তার স্ত্রী, 7 মাস বয়সী সন্তান এবং 3 বছর বয়সী কন্যা নিহত হন।
2023 সালে 7 অক্টোবর যুদ্ধ শুরু হলে ইসরায়েল তার ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যদেরও হত্যা করে। 7 অক্টোবরের যুদ্ধের প্রথম দিনেই মোহাম্মদ আল দেইফের একটি অডিও বার্তা প্রচারিত হয়। এতে তিনি হামাসের সামরিক অভিযানের আনুষ্ঠানিক নাম দেন আল আকসা ফ্লাড। তিনি সর্বশেষ 2014 সালে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন, তবে 2021 সালের 11 দিনের যুদ্ধেও তিনি কোনো বার্তা দেননি। দেইফ হামাসের সামরিক নেতৃত্বের অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন এবং ইসরায়েলের অন্যতম সর্বাধিক ওয়ান্টেড টার্গেট ছিলেন। দেইফ শব্দের অর্থ অতিথি। দখলদার সেনাদের হাত থেকে বাঁচতে গাজা এবং পশ্চিম তীরের বিভিন্ন স্থানে চলাচল ও অবস্থান করার সময় তিনি বিভিন্ন ফিলিস্তিনি পরিবারদের কাছে আশ্রয় নিতেন এবং তারা তাকে আতিথেয়তা প্রদান করত। সেখান থেকেই দেইফ শব্দটি তার সাথে যুক্ত হয়। তার জীবনের সার্থকতা হল তিনি সারা জীবন এমনকি শাহাদাতের পরও গাজার মানুষের কাছে প্রিয়জন হিসেবেই রয়ে গেলেন। লাখো লাখো গাজাবাসী তাই এখনও তার স্মরণে স্লোগান দিয়ে যায়, আমরা সবাই দেইফের লোক। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।